ঋণখেলাপি হওয়ায় এমপির শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। আদালতে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ। চট্টগ্রাম ৪ আসনে ফের হতে পারে নির্বাচন। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের জানাজায় মানুষের ঢল। গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে শোকাবহ পরিবেশ। জীবন নির্বাহ নিয়ে অনিশ্চয়তায় পরিবার। মুন্সিগঞ্জে হাসপাতালের ডাস্টবিনে মিলল মেয়ে নবজাতক। ঢাকা মেডিকেলে ভর্তি। শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। সুস্থ হওয়ার পর সিদ্ধান্ত, বলছে প্রশাসন। এবং নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করতেন প্রধান শিক্ষক। বান্দরবানের দুর্গম তিন্দু প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা প্রধানমন্ত্রীর। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনে বিজয়ী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিকের মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আসনটিতে। এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান আসলাম চৌধুরী। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলাম চৌধুরীর ঋণ খেলাপি ইস্যু নিয়ে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ নির্দেশনা দেন, যদি আসলাম চৌধুরী জয়ী হন তারপরও আসনটিতে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। শুনানি শেষে ১৫ জুন আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার আপিল বিভাগ রায় দেন, ঋণ খেলাপি হওয়ার শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। বাতিল করা হয় তার প্রার্থিতা। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। অ্যাটর্নি জেনারেল জানান, আসনটিতে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জনগণ নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। ৩রা ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। চট্টগ্রাম ৪ আসনে ১,৪২,৬৭৪ ভোট পেয়ে জয়লাভ করেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। রায়ের খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ নেতাকর্মীরা ছোট দারোগার হাট এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হয় যান চলাচল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো 2 গ্রামের বাসিন্দারা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পুলিশ সহ আহত হন অর্ধ শতাধিক। ভাঙচুর ও লুটপাট করা হয় ব্যবসা প্রতিষ্ঠান। 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে 2 গ্রামের সংঘর্ষ, রণক্ষেত্র পুরো এলাকা। স্থানীয়রা জানান, সরাইলে ধরন্তী গ্রামের আশিক আলালো হাদিসের কাছে বাকিতে পণ্য বিক্রি করেন সূর্যকান্তি গ্রামের ব্যবসায়ী মোশাররফ। দীর্ঘদিন টাকা না পাওয়ায় দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রূপ নেয় সংঘাতে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দুপক্ষের কয়েক দফা সংঘর্ষে একজনের মৃত্যু হয়, আহত হন অন্তত 70 জন। ভাঙচুর ও লুটপাট করা হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এর জেরে আঞ্চলিক সড়কে বন্ধ থাকে যান চলাচল। মঙ্গলবার সকালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পরিস্থিতি যাতে আরো খারাপের দিকে না যায় আমরা সতর্ক অবস্থানে আছি। উভয় পক্ষকে বলতে চাই যে আপনারা প্রত্যেকের শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। পুলিশের পক্ষ থেকে আইনগতভাবে যা করণীয় আমরা করব। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গাজীপুরের শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদে গিয়ে দখলদারদের হামলায় আহত হয়েছে
বন বিভাগের কর্মকর্তা সহ 16 জন সকালে আবদার তেলিহাটি মৌজায় বনের জমি দখল করে ঘর নির্মাণের খবরে উচ্ছেদ অভিযানে যান বন বিভাগ। এ সময় দখলদার দুলাল ও আরমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় রেঞ্জ কর্মকর্তার গাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবৈধ কাজে জড়িতরা সবাই মিলে অতর্কিত পথে আমাদের উপরে হামলা করে এবং এতে আমরা আমাদের 7-8 জন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ এবং আমাদের অভিযানের সঙ্গে জড়িত লেবাররা, ড্রাইভার সহ, গাড়ির ড্রাইভার সহ অনেকে আহত হয়। 9 দিনের দীর্ঘ অপেক্ষার পর কাতার থেকে সিলেটে আসলো 5 প্রবাসীর মরদেহ। বিমানবন্দরে লাশের কফিন জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অনিশ্চয়তায় পড়েছে 5টি পরিবার। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়ার আশ্বাস জনপ্রতিনিধি ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, আবার কেউ বাবা। কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর 9 দিন পর দেশে ফিরল 5 বাংলাদেশির মরদেহ। মঙ্গলবার সকালে 5টি অ্যাম্বুলেন্সে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাইঘাটের গাছবাড়ি গ্রামে পৌঁছায় তাদের নিথর দেহ। একই গ্রামে 5 জনের লাশ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারে সচ্ছলতা ফেরাতে কাতারে পাড়ি জমান জসিমউদ্দিন, জিবালউদ্দিন, মোস্তাক আহমদ, জুবাইর আহমদ ও কাদের আহমেদ। তাদের মৃত্যুতে দিশেহারা পরিবারগুলো। যিনি মারা গেছেন উনি আমার মামা হয়, আর উনি পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না। তার 2টা সন্তান আছে, এতিম আজকে। তার আর ভবিষ্যৎ কোনো ব্যবস্থা করার লাগে আমরা দেশবাসীর কাছে কামনা করি। জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে 5 প্রবাসীর জানাজায় ঢল নামে মানুষের। পরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস জনপ্রতিনিধি ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের। 3 লাখ টাকার আর্থিক অনুদানের ব্যবস্থা এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের থেকে পরবর্তী সময়ে মৃতের পরিবারকে দেওয়া হবে আর কি। 5টা পরিবার তারা তাদের পরিবারের যারা আছে সন্তানাদি তাদের মুখে হাসি ফুটানোর জন্য তো তারা বিদেশ গিয়েছিল। এমত অবস্থায় তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনে মিলল মেয়ে নবজাতক। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রাতের অন্ধকারে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর কান্না। প্রায় 2 ঘন্টা ধরে চলা কান্নার উৎস খুঁজতে শুরু করেন নার্স, পরিচ্ছন্ন কর্মী, এমনকি অন্য রোগীর স্বজনরা। অবশেষে মেলে সন্ধান। হাসপাতাল কম্পাউন্ডের ময়লার স্তূপে মেলে ফুটফুটে এক নবজাতক, তবে মাথায় আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে জন্মের পরপরই এখানে ফেলে যাওয়া হয় তাকে। একটা বাচ্চা হওয়ার পরে থাকবে মায়ের বুকে, অথচ ওই বাচ্চাটা পাওয়া গেছে ডাস্টবিনে। যারা এই কাজটা করছে এর চেয়ে জঘন্য কাজ আর হতে পারে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নবজাতকের সুচিকিৎসা নিশ্চিতে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। বাচ্চাটার কর্ড ক্ল্যাম্প করা ছিল না, যেটা আমরা নারী বলি আমবিলিক্যাল কর্ড, ওটা ক্ল্যাম্প ছিল না এবং বাচ্চাটা ওখানে পড়া অবস্থায় ছিল। কন্যা শিশুটি সুস্থ হওয়ার পর তার লালন পালনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলার সময় আরও থাকছে। জাহাজ ও কার্গো কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড। চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব আদায়ও। রাজনৈতিক স্থিতিশীলতায় কারণ বলছেন ব্যবসায়ীরা। নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করতেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বান্দরবানের দুর্গম থানচির সেই তিন্দু প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে প্রধানমন্ত্রীর ঘোষণায় আনন্দে উচ্ছ্বসিত বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন এরে জাকির। ইঞ্জিন চালিত বোট দিয়ে নদীতে যাত্রী পার করছেন প্রধান শিক্ষক বামন খিয়াং মিনলেন। শিক্ষকদের বেতন জোগাড় করতে ছুটির দিনে নৌকা চালান তিনি। 2020 সালে বান্দরবানের থানচির দুর্গম তিন্দু ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় তিন্দু নিম্ন মাধ্যমিক
বিদ্যালয়। বেশিরভাগ দরিদ্র পরিবার ও স্বল্প শিক্ষার্থীর কারণে স্কুলের শিক্ষকদের বেতন জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই শিক্ষকদের বেতন জোগাড় করতে উপজেলা প্রশাসনের দেয়া ইঞ্জিন চালিত বোট নিয়ে নিজেই শুরু করেন সাঙ্গু নদীতে যাত্রী পরিবহন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তার নির্দেশে সম্প্রতি বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এতে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। সরকারের যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা। সরকারি হলে আমরা অনেক লেখাপড়া ভালোভাবে পড়তে পারবো। আমাদের ছেলে মেয়েরা আরো উন্নতি হবে, কারণ এদিক সেদিকে আর যাওয়া হবে না। এখন নিজের কাছে একটা স্বপ্নের ব্যাপার লাগতেছে বিষয়টা। বর্তমানে সরকার এই বিষয়টা দেখে উদ্যোগ নিয়েছে, এই সরকারকে অনেক ধন্যবাদ জানাই। বিদ্যালয়টি জাতীয়করণ হলে দুর্গম পাহাড়ে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ হবে বলে জানান প্রধান শিক্ষক। এই এলাকায় যে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রসারিত হওয়ার জন্য ওনারা যে আমাদেরকে সরকারিকরণ করবেন বলে বলছেন, এটাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ থাকা বিদ্যালয়টিতে বর্তমানে 56 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। 1 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ে ব্যর্থ হলেও চলতি অর্থবছর 85,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস, যা আগের অর্থবছরের তুলনায় অন্তত 10,000 কোটি টাকা বেশি। অন্যদিকে 34 লাখ কন্টেইনারের পাশাপাশি 14 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে নতুন মাইল ফলক অতিক্রম করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকায় বন্দর ও কাস্টমসের এই যৌথ অগ্রগতি বলে মনে করছেন ব্যবসায়ীরা। শেখর ত্রিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। 2025-26 অর্থ বছরের শুরুতে দেশের রাজনীতিতে ছিল নানা সমীকরণ। চট্টগ্রাম কাস্টম হাউসকে 1,02 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড। বছরের শেষ পর্যায়ে এসে 27 জুন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন না হলেও একেবারে কাছাকাছি প্রায় 85,000 কোটি টাকা আদায় করেছে তারা। ওভারঅল স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে শুল্ক আইন প্রক্রিয়ায়, যার কারণে রাজস্ব বেড়েছে। এদিকে শ্রমিক ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানামুখী সংকট সত্ত্বেও কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রেও নতুন রেকর্ড স্থাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কার্গো হ্যান্ডলিং, কন্টেনার হ্যান্ডলিং এবং জাহাজের সংখ্যার দিক থেকে সব ইন্ডিকেটরে আমরা রেকর্ড ভঙ্গ করার দিকে এগিয়ে যাচ্ছে। বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউস 1000 কোটি টাকা রাজস্ব আদায় করলো। শুল্ক নির্ধারণ কিংবা পণ্য ছাড়ের ক্ষেত্রে এখনও রয়ে গেছে নানা জটিলতা। যারা আছেন ওনারা বিভিন্ন দেশের এমবেসিতে যোগাযোগ করে, সেই এমবেসি যে এক্সপোর্টার অর্গানাইজেশন তার সাথে যোগাযোগ করে। রপ্তানির ধারা ধরে রাখতে সরকারের সহায়তা চেয়েছে বিজিএমইএ। দেশে যে এখন বর্তমানে যে স্থিতিশীলতা আছে, যেটা আপনার যে স্পেশালি পলিটিক্যালি যেটা আমরা এখন একদম মোটামুটি ভালো একটা পজিশনে আছি, এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে সামনের দিকে। দেশের আমদানি রপ্তানির 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর মধ্যে কন্টেনারের মাধ্যমে আমদানি রপ্তানির 98% হয় চট্টগ্রাম বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেশ কিছু জায়গায় পানি কমতে শুরু করলেও এখনও পানির নিচে নিমজ্জিত কুড়িগ্রামের 204 হেক্টর ফসলি জমি সহ রাস্তাঘাট। অন্যদিকে রংপুরে সোমবার ভারতের গজলডোবা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে দেয়ায় তিস্তায় পানি বাড়লেও আজ সকাল থেকে কমতে শুরু করেছে পানি। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা। গত কয়েকদিনে বৃষ্টি ও উজানের ঢলে বাড়ে উত্তরের সব নদ নদীর পানি, প্লাবিত হয় নিম্নাঞ্চল, দুর্ভোগে পড়েন স্থানীয়রা। কুড়িগ্রামে দুধকুমারের পানি নতুন করে না বাড়লেও পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 204 হেক্টর ফসলি জমি ডুবে থাকায় দিশেহারা কৃষক। পানি উঠছে, আমার চলাচল অসুবিধে, স্কুল যাওয়ার সাথে অনেক কষ্ট হয়। বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, রাস্তাঘাটের অবস্থা খারাপ। তো এই তরকারি তোমার পটল ক্ষেত মারা গেছে।
সোমবার ভারতের গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করে তিস্তার বাংলাদেশ অংশে। তবে সকাল থেকে রংপুরে তিস্তার পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে প্লাবন থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। পানির জ্বালায় আমরা রান্না বাড়া গরু ছাগল নিয়ে অনেক সমস্যা, বাড়িঘর ভাঙি গেছে, এখন থাকতে পারি না। তিস্তা মহাপরিকল্পনা বলে বাস্তবায়ন করে সরকার, যদি এই কামটা আমার করি দিলে হয় তো হাজার হাজার দোয়া করতে হয় বাহে। টানা কয়েকদিন উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়লেও ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এতে স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রংপুর অঞ্চলের প্রধান নদ নদীর তীর রক্ষায় হাজার কোটি টাকা খরচ হলেও এখনও বিশাল অংশ রয়েছে চরম ভাঙন ঝুঁকিতে। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক। বিশেষজ্ঞদের মতে নদী ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ না নিলে স্থায়ী সমাধান মিলবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীগুলো ঘিরে নেওয়া হচ্ছে টেকসই প্রকল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বর্ষা এলেই নদী পাড়ের মানুষের কাছে ফিরে আসে আতঙ্ক। গর্জে ওঠা তিস্তা, ধরলা, দুধকুমার আর ব্রহ্মপুত্র যেন একের পর এক গ্রাস করছে মানুষের স্বপ্ন। কোথাও রাতারাতি নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কোথাও হারিয়ে যাচ্ছে ফসলি জমি, আবার কোথাও ঝুঁকিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান আর গ্রামীণ সড়ক। গাইবান্ধা ও কুড়িগ্রামে হাজার কোটি টাকা খরচ করে 102 কিলোমিটার স্থায়ী তীর রক্ষার কাজ হলেও 329 কিলোমিটার অংশ চরম ঝুঁকিতে। আর তিস্তার 44টি পয়েন্টে জিও ব্যাগ দিয়ে চলছে ভাঙন রোধের কাজ। ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার বিস্তীর্ণ জনপদ এখনো তীব্র ভাঙনের কবলে। আমাদের তো জমি জায়গা, রাস্তাঘাট সব ভাঙি গেছে, এখন বাড়ি টাড়ি ভাঙি গেলে তো আমাদের নিঃস্ব। যদি বাড়ি ঘরই না থাকে তো ওনারা আসার পরে কি কোন জায়গায় বস্তা ফেলাবে? মানুষের জমিনে বাড়ি করে আসিয়ান অন্তপক্ষ বোধ হয় 20-30 বার কিন্তু আমরা বাড়ি ভাঙি করছি। বিশেষজ্ঞরা বলছেন শুধু ভাঙন ঠেকানোর প্রকল্প নয়, নদীর স্বাভাবিক প্রবাহ, ড্রেজিং, চর ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী নদী শাসনের সমন্বিত পরিকল্পনা ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। যদি এই প্রকল্পগুলো গ্রহণ করা হতো তাহলে হাজার হাজার বাড়িঘর যে বিলীন হয়ে গেছে এগুলো বিলীন হতো না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সমন্বিত নদী ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কুড়িগ্রাম এবং গাইবান্ধায় 4টি প্রকল্প পরিকল্পনা কমিশন অপেক্ষমান আছে, যেগুলো অনুমোদন হলে সে জায়গাগুলো আমাদের ভাঙনের নিয়ন্ত্রণের আওতায় চলে আসবে। নদী ভাঙনের সঙ্গে শুধু মাছি হারায় না, হারিয়ে যায় মানুষের শিকড়, স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। তাই নদী পাড়ের মানুষের একটাই প্রশ্ন, আর কত ক্ষতি হলে মিলবে স্থায়ী সমাধান? নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। নদী তীর রক্ষায় হাজার কোটি টাকা ব্যয় হলেও ঝুঁকিতে উত্তরের বিশাল অঞ্চল। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রামে এখনও তলিয়ে নিম্নাঞ্চল। হিলিতে খাবার দেওয়ার প্রলোভনে 10 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। সকালে পালানোর চেষ্টা করলে অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। এর আগে রোববার দুপুরে মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছিল শিশুটি। এ সময় প্রতিবেশী সাজ্জাদ তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নেয়। সেখানে ধর্ষণ চেষ্টা চালালে পালিয়ে যায় মেয়েটি। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরে তাকে আটক করে পুলিশে দেয়। ঠাকুরগাঁওয়ে বাঘ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় দেন। 2015 সালে ধর্ষণের অভিযোগে জেলার রানীশংকৈল থানায় 2 জনকে আসামি করে মামলা করেন নির্যাতিত শিশুর মা। এদের মধ্যে আসামি আব্দুল মমিনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অন্য অভিযুক্ত এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন। টাঙ্গাইলে ভাতিজাকে হত্যার দায়ে চাচাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম ইলিয়াস এই রায় দেন। 2024 সালের 8 অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের নবধুলটিয়া গ্রাম থেকে KM রাহিনুল ইসলাম আরাফকে অপহরণ করেন চাচা নূর নবী। এ ঘটনায় 11 অক্টোবর গোপালপুর থানায় একটি মামলা করেন আরাফের দাদা। পরের দিন কালিয়াকৈর এলাকা থেকে আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ। 27 মে তদন্ত শেষে নূর নবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন
তদন্তকারী কর্মকর্তা। এরপর বিচারিক প্রক্রিয়ায় রায় দিলেন আদালত। জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার 5 বিবি এলাকার লতিরহাট বাজারের দক্ষিণ পাশে চোরাই মোটরসাইকেল বেচা কেনার হাটে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালায় রবিউল ও নাদিম নামে 2 যুবক। এ সময় একটি মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী নাকুরগাছি গ্রাম থেকে সোহেল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি, মোটরসাইকেল, 3টি মোবাইল ফোন ও মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত 4টি লোহা জব্দ করা হয় তার কাছ থেকে। সাংবাদিকের চাঁদাবাজির হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অপরাধ বিচিত্রা পরিচয়ে শাহিন নামে এক ব্যক্তি প্রথমে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার ভ্রমণের জন্য 3টি বিমানের টিকিট এবং 5 তারকা হোটেলে 3 রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। অপরাধ বিচিত্রার শাহিন নাম পরিচয় হওয়ার পরে উনি বললেন যে কক্সবাজার যেতে চান। কক্সবাজারে ওনার ফ্যামিলি সহ 2টো রুম 2 দিন এবং 3 রাতের জন্য ব্যবস্থা করে দিতে বললেন, আর বিমানের 3টা টিকিট করে দিতে বললেন। তো আমরা যখন অপারগতা জানাই তখন উনি বললেন, ঠিক আছে, এগুলো অ্যারেঞ্জ করা লাগবে না, আমাদেরকে 50,000 টাকা দেন যাতে আমরা নিজেরা যেতে পারি। তো আমরা সেগুলোতে অপারগতা প্রকাশ করেছি। তারপর উনি আমাদের ফোনে হুমকি দিয়েছেন, আপনাকে আমরা দেখে নিব এবং 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন আমাদের কথা না শোনার ফলাফল কি। হাসপাতাল কার্যক্রম চালুর দাবি ও একাডেমিক কার্যক্রমে অব্যবস্থাপনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় হাসপাতাল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিকেল কলেজে 4টি শিক্ষাবর্ষ চলমান থাকলেও হাসপাতাল চালু না হওয়ায় ওয়ার্ড ক্লাস সহ একাডেমিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। হাসপাতাল চালুর দাবিতে গত বছরের 15 এপ্রিল থেকে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ঝিনাইদহে আধিপত্য নিয়ে হামলায় আহত ভ্যান চালক একেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ জানায়, আধিপত্য নিয়ে শৈলকুপার বগুড়া ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। গত 25 জুন জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার অভিযোগে আব্দুল আওয়ালের সমর্থক মতিয়ারের উপর হামলা করে জামিরের লোকজন। এরই জেরে 27 জুন সকালে জামিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের লোকজন ও বাড়িঘরে হামলা করে। এ সময় আহত হন ভ্যান চালক একেন মোল্লা। সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান তিনি। ভোলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। এ সময় গুরুতর আহত হন একজন। সকালে বৃষ্টির মধ্যে বোরহানউদ্দিনের দালালপুর গ্রামে 2 ভাই আবুল কালাম ও মোশাররফ সুপারি গাছ কাটছিলেন। এ সময় গাছটির পাশে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে 2 ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়। গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে গেল বাস, আহত 25 যাত্রী। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার ঘোষগাতি এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকাগামী সেবা গ্রিন লাইন পরিবহনের একটি বাস সামনে থাকা অপর একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকে ধাক্কা লাগলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ ও ফায়ার সার্ভিস। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাথরবাহী লাইটারের জাহাজ ডুবির ঘটনায় 12 নাবিককে উদ্ধার করা হয়েছে। ভোরে ঢাকাগামী এমভি হারবার 2 নামে একটি লাইটার জাহাজ বন্দরের বহির্নোঙর অতিক্রমের সময় অন্য একটি লাইটার জাহাজকে ধাক্কা দেয়। এ সময় ক্ষতিগ্রস্ত হলে জাহাজটি তীরে নেয়ার চেষ্টা করেন মাস্টার। তবে মাঝপথে ডুবতে শুরু করলে 4 নাবিক সাঁতরে তীরে ওঠেন। বাকি 8 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। তবে দুর্ঘটনার জন্য জাহাজের চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন 8টি ইউনিয়ন নিয়ে আদর্শনগর নামে নতুন উপজেলা গঠনের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুকে অভিনন্দন জানিয়ে পাগলা থানার আসগর আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে আনন্দ মিছিল বের হয়ে কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা বলেন, পাগলা নামটি নেতিবাচক অর্থ বহন করায় দেশের বিভিন্ন স্থানে নিজেদের পরিচয় দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই নতুন উপজেলার নাম আদর্শনগর হলে এলাকার মানুষের পরিচয় আরও মর্যাদাপূর্ণ হবে। দ্রুত আদর্শনগর নামে উপজেলা বাস্তবায়নের দাবি জানান তারা। 11 বছরেও অপসারণ করা হয়নি ভেঙে যাওয়া সেতু, এমনকি নির্মাণ করা হয়নি নতুন অবকাঠামো। এতে দুর্ভোগে আছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার 12টি গ্রামের বাসিন্দারা। গন্তব্যে যেতে তাদের পার্শ্ববর্তী আরেকটি সড়ক ব্যবহার করে অতিরিক্ত ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার সড়ক। তবে ভাঙা সেতুর জায়গায় নতুন আরেকটি সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বাদশা সৈকতের পাঠানো তথ্য, জামিল মিয়ার ছবি নেই রিপোর্ট। দুপাশে মেঠো পথ, মাঝে খাল, এর মধ্যে ভেঙে পড়ে আছে পাকা সেতু, নেই সংযোগ সড়কও। 2014 সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি জনতার হাট সড়কের সাঁকো খালের উপর 30 ফুট দীর্ঘ সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পরের বছর বন্যার পানিতে ভেঙে যায় সেতুটি, ভেসে যায় দুপাশের সংযোগ সড়কও। এতে উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন দুপারের 12টি গ্রামের বাসিন্দারা। বর্তমানে গন্তব্যে যেতে তাদের পার্শ্ববর্তী আরেকটি সড়ক ব্যবহার করে অতিরিক্ত ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার সড়ক। এতে বেড়েছে ভোগান্তি। ভাঙা ব্রিজের কারণে স্কুলে যাইতে পারি না। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াতের সমস্যা, পাশাপাশি বাজার ঘাট করার জন্য যাতায়াতের সমস্যা। এই পাশের লোক ও পাশে যাবার পায় না, ওই পাশের লোক এই পারে আসতে পায় না। আজ পর্যন্ত বৃষ্টির কেউ খবর নিল না, রাস্তাঘাটের কেউ খবর নিল না যে বৃষ্টি কি অবস্থায় আছে। ভাঙা সেতুর স্থলে নতুন আরেকটি সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। ইতিমধ্যে আমরা অলরেডি সয়েল টেস্ট এবং টপো সার্ভে করে ফেলেছি এবং তথ্য আমরা অলরেডি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। এটা বাস্তবায়নের জন্য এবং অনুমোদনের জন্য এটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এলজিইডির তথ্য মতে বরাদ্দ পেলে 90 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। সময় সংবাদ, কুড়িগ্রাম। ভোলায় হামলা ও হয়রানি বন্ধ সহ 10 দফা দাবিতে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিভিন্ন সংগঠনের শ্রমিকরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যা, অবিচার, হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছেন সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা। এতে শ্রমিকদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে ও জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এসব হয়রানি বন্ধ সহ 10 দফা দাবি জানান তারা। ভাঙা কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। সকালে বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তাদের দাবি, সড়কটিতে যানবাহনের চাপ দিন দিন বেড়ে যাচ্ছে। এলাকার পর্যটন, ব্যবসা বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে মহাসড়কটি 6 লেনে উন্নীত করা অত্যন্ত জরুরি। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ। খামারিদের অভিযোগ, আগাম প্রতিষেধক টিকা দিয়েও আক্রান্ত হচ্ছে গরু। এতে দিশাহারা হয়ে পড়েছেন তারা। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো ও সময় মতো চিকিৎসার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। একদিকে গোখাদ্যের চড়া দাম, অন্যদিকে লাম্পি স্কিন ডিজিজের প্রকোপ, দুশ্চিন্তায় খামারিরা। গাইবান্ধার 7 উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়েছে লাম্পি স্কিন ডিজিজ। এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তর সংখ্যা। আক্রান্ত প্রাণীর প্রথমে জ্বর আসে, ফুলে যায় গলা, খাবারে দেখা দেয় অরুচি, এরপর শরীরের বিভিন্ন স্থানে গোলাকার গুটি বা ফোসকা ওঠে। এক পর্যায়ে ফোসকা ফেটে সৃষ্টি হয় ক্ষত। খামারিদের অভিযোগ, আগাম প্রতিষেধক টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে গরু। লালা পরে আর কিছু খায় না, শুয়ে থাকে। ভ্যাকসিন করছিলাম তো কাজ হয়নি, তা বাড়াইছে। গরুটা এখন সমস্যা, ভাইরাস বাড়াইছে,
আর যে হাগর হাগর করে গায়ে গুটি গুটি উঠছে আর খাইতেছে না। এখন মনে কালকে থেকে একটু যে বাচ্চে যে গোটাগুলো বাচ্চে গরু খাওয়ার পাচ্ছে না, খালি যে হালকা দুধ ধরি ধরি খাওয়াই নিয়ে আসতেছি। খামারিদের সচেতন থাকার পাশাপাশি গোয়ালঘর পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। দেওয়া হয়েছে টিকা নেয়ার পরামর্শও। লাম্পির ভ্যাকসিনটা করেন, আপনারা প্রাণী সম্পদ দপ্তরে আসেন। বিভিন্ন কোয়াকের শরণাপন্ন হয়েন না, কারণ কোয়াক এর শরণাপন্ন হলে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে তারা ভুল চিকিৎসার মাধ্যমে গরুটাকে নষ্ট করে ফেলতেছে। আমাদের পরামর্শ থাকবে প্রথমে যেহেতু গায়ে জ্বর থাকে প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াতে হবে, পাশাপাশি যদি নিম পাতার রস এবং খাওয়ার সোডা, পাশাপাশি গুড়ের স্যালাইন এগুলো যদি ঘরোয়া পরিবেশে খাওয়ানো যায় তাহলে কিন্তু রোগটা অনেকটাই নিরাময় হয়ে যাবে। জেলার বিভিন্ন প্রাণী সম্পদ কার্যালয়ের হাসপাতাল চলতি মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে চিকিৎসা দিয়েছে 675টি গরুকে। মাঠ পর্যায়ে যার সংখ্যা কয়েক গুণ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মুন্সিগঞ্জের আড়তগুলোতে আম, কাঁঠাল, আনারস, লটকন, জামরুল ও কামরাঙা সহ মৌসুমি ফলের জমজমাট পসরা। 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফজলি আম, জামরুলের কেজি 30 টাকা, 20 টাকায় মিলছে কাঁঠাল। সস্তায় মৌসুমি ফল কিনতে ভিড় বেড়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আম, কাঁঠাল, আনারস, লটকন সহ মৌসুমি ফলে সয়লাব মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জ। নিলামে হাকডাকে চলছে ধুম বেচাকেনা। সরবরাহ পর্যাপ্ত থাকায় ফলের দাম অনেকটা কম। ফজলি ও লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। বাড়ি ফল ও আম্রপলি জাত হাকা হচ্ছে 70 টাকা, 20 টাকায় মিলছে কাঁঠাল। প্রতি পিস আনারসের দর 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। পাইকারিতে লটকনের কেজি 50 থেকে 60 টাকা। আনারস আনায় লস হয়, আমার গত 20,000 টাকা লস হয়েছে। কাঁঠালের অবস্থা একদম খারাপ, মনে করেন গাড়ি টাকা হয় না। রূপালি 50 হইতে 100 পর্যন্ত বিক্রি হয় কেজি, আর লকনাম বিক্রি হইতেছে 30 হইতে 50 পর্যন্ত। আড়তদাররা বলছেন পরিবহন খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, এতে বাড়ছে লোকসানের সংখ্যা। এখানে কোনো কেমিক্যাল কোনো বলতে কিছু নাই, আর দামও কম আছে। কলা মনে করেন যে কলা জ্বালানি খাইবেন, মনে করেন যে একে নির্ভয় খাইবেন। সড়ক ও নৌপথে দেশের অন্তত 18 জেলা থেকে ফল আসে মুন্সিগঞ্জে। ধলেশ্বরী তীরের আড়তগুলো এখন মৌসুমি ফলে ভরপুর। প্রতিদিনের হাটে 3 থেকে 4 ঘন্টায় বিক্রি হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার মৌসুমি ফল। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কুকুরের উপর অমানবিক আচরণ। বগুড়ায় প্রাণীটিকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পশু চিকিৎসালয়ে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ কুকুরটি। সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি তারই প্রিয়, জীবনের প্রতি সদয় হলে তারই কৃপা লাভ করা যায়। অথচ একটি কুকুরের প্রতি অমানবিক আচরণ মনুষ্যত্বের চরম অবমাননা হলো। অন্য কুকুরদের মতো এই কুকুরটি শহরে ভবঘুরে জীবনযাপন করত, অথচ সে প্রাণীটির উপরে নেমে আসে নির্মমতা। ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত হয়ে ছটফট করতে থাকে কুকুরটি, পরে অজ্ঞান হয়ে পড়ে। বগুড়া শহরের কানুজগাড়ি এলাকায় এমন হৃদয় বিতরক ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ইমরান হোসেন আহত কুকুরটিকে উদ্ধার করে একটি বেসরকারি পশু চিকিৎসালয়ে ভর্তি করেন। চিকিৎসকরা জানান কুকুরটির পিঠে লেজের ঠিক আগে গভীর ক্ষত হয়েছে, সেখানে 4টি সেলাই দিতে হয়েছে। অস্ত্রোপচারের পর এখন কিছুটা সুস্থ রয়েছে প্রাণীটি। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং প্রাণী সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে যৌথ প্রচেষ্টায় কুকুরটা অনেকটাই সুস্থ, তবে আশঙ্কা মুক্ত নয়। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সকলের প্রচেষ্টায় কুকুরটা সুস্থ হয়ে উঠবে। তদন্তে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী স্বপনের সম্পৃক্ততা পেয়ে তাকে একমাত্র আসামি করে মামলা করা হয়। পরে ডিবি পুলিশ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বার্নিশ চাকু। মোহাম্মদ স্বপন নামের একজন এই কুকুরটাকে দা বা ধারালো কিছু দিয়ে কোপ দিয়ে আহত করছে। পরবর্তীতে আমরা থানায় আসি, মামলা করি। পুলিশ বলছে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
অভিযোগের ভিত্তিতে আমি মামলা রেকর্ড করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আসামিকে গ্রেপ্তার করে এবং আসামিকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বার্মিজ চাকু পেয়েছে। কুকুরটিকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা ও অবৈধভাবে বার্মিজ চাকু রাখার অভিযোগে স্বপনের বিরুদ্ধে দুটি আলাদা মামলা হয়েছে বলে জানায় পুলিশ। নিরীহ প্রাণীর ওপর এমন নৃশংস ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন প্রাণীপ্রেমীরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঋণ খেলাপি হওয়ায় এমপির শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। আদালতে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ। চট্টগ্রাম 4 আসনে ফের হতে পারে নির্বাচন। এবং কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের জানাজায় মানুষের ঢল। গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে শোকাবহ পরিবেশ। জীবন নির্বাহ নিয়ে অনিশ্চয়তায় পরিবার। এই ছিল বাংলার সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। কিন্তু আপনাকে ধন্যবাদ।